সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নাম কি তোমরা দেখে নাও। চ্যাপ্টারের নাম হলো কিন্তু ব্যাড ডেপ্ট অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। আজকে কিন্তু এই চ্যাপ্টারটা আমরা কিন্তু করে ফেলবো। আর যে কোনো চ্যাপ্টার করবার আগে আমি তোমাদের সঙ্গে কি আলোচনা করি, আগে কিন্তু আমি তোমাদের সাথে কনসেপ্ট আলোচনা করি। আগে আমি তোমাদেরকে কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিই, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো সলভ করে তোমাদেরকে দেখাই। তাহলে আজকের ভিডিওটাও ঠিক তেমনই হতে চলেছে। আগে আমি কি করব, এই যে ভিডিওটার তার প্রথম পার্টে আমি কি করব, কনসেপ্ট আলোচনা করব। তারপরে আমি কি করব, তোমাদের সাথে আজকের ভিডিওতেই আমি কিন্তু তোমাদের সাথে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কিসে, কনসেপ্টে। তাহলে দেখো, প্রথমেই আমরা কনসেপ্ট আগে ক্লিয়ার করে নেব। আগে এটার মানে বুঝে নিই। আমরা যে চ্যাপ্টারটা করতে চলেছি, চ্যাপ্টারের নাম কি, ব্যাড ডেপ্টস অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তো দেখো এখানে দুটো শব্দ খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে শব্দটা কি লেখা রয়েছে, ব্যাড ডেপ্ট, তারপরের শব্দটা হলো কি, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। আগে আমরা এইটুকুনি শব্দের মানে বুঝে নিই, ব্যাড ডেপ্ট, তারপরে প্রভিশন ফর ব্যাড ডেপ্টে আমরা পরে আসছি। ঠিক আছে, আগে আমরা ব্যাড ডেপ্টের মানে বুঝি। দেখো ব্যাড ডেপ্ট কথার মানে কিন্তু খুবই সহজ। ব্যাড ডেপ্ট কথার মানে হলো, আমি কাউকে ভাবো টাকা দিয়েছি, বা আমি কারোর থেকে ভাবো টাকা পাই। দিয়েছি মানে কি, আমি তার থেকে ভাবো টাকা পাবো। তো সে যদি আমার টাকাটা মেরে দেয়, মানে আমার টাকাটা যদি না দেয়, তাহলে আমরা তাকে কি বলি, ব্যাড ডেপ্ট। ভাবো আমি কাউকে, ভাবো মিস্টার এ বলে একজন আছে, এই এ কে আমি ভাবো 100 টাকার মাল বিক্রি করেছি, 100 টাকার একটা মাল বিক্রি করেছি এ কে ধারে। তো এ ধারে 100 টাকার একটা কিছু জিনিস কিনেছে আমার থেকে। কেনার পরে আমাকে এই 100 টাকাটা আর দিচ্ছে না, এবং আমাকে মুখের ওপর বলেও দিয়েছে যে এই 100 টাকা আর আমি দেবো না, মানে 100 টাকা আমার পুরো মেরে দিল। তো আমার টাকা যদি কেউ মেরে দেয়, আমি কারোর থেকে টাকা পাই, সে যদি আমার টাকা মেরে দেয়, তাহলে আমরা তাকে কি বলি, ব্যাড ডেপ্ট। এই হলো সোজাসাপটা কথা। এর বাইরে কিন্তু আর কোনো মানে হয় না ব্যাড ডেপ্টের। ব্যাড ডেপ্টের মানে হলো, আমি যদি কারোর থেকে টাকা পাই, সে যদি আমার টাকাটা না দেয়, তাহলে তাকে আমরা কি বলে থাকি, ব্যাড ডেপ্ট। তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝলে। প্রভিশন ফর ব্যাড ডেপ্টে আমরা একটু পরে আসছি। তার আগে আমি তোমাদের সঙ্গে প্রথমেই একটু কি আলোচনা করবো জানো, ক্লাস 11-12 অ্যাকাউন্টেন্সির একদম বেসিক কয়েকটা পার্ট। তোমরা এগুলো কিন্তু জানো, ক্লাস 11-এ তো করেইছো, 12-এও হয়তো শুনে থাকবে। তো আরেকবার আমি তোমাদের সামনে আর একটু রিপিট করে নিচ্ছি। কি জিনিস, তো তোমরা এই জিনিসটা সবাই জানো যে আমাদের অ্যাকাউন্টেন্সিতে যত অ্যাসেট তাদের নেচার কি হয়, সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হয় বলো তো। সমস্ত অ্যাসেটের ব্যালেন্স মনে রাখবে কিন্তু হয়, ঠিক আছে, সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হয়, ডেবিট ব্যালেন্স হয়। ঠিক আছে, এটা তোমরা সবাই জানবে। সমস্ত অ্যাসেটের ব্যালেন্স কি হয়, ডেবিট হয়, মানে নেচার হয় ডেবিট। তাছাড়া আর কি হয়, যদি কোনো লস হয়ে থাকে, কোনো লস বা কোনো এক্সপেন্সেস, তাদের নেচার কি হয়, কোনো খরচ বা কোনো ক্ষতি, তাদের নেচার কি হয়, এক্সপেন্সেসের নেচার কি হবে কিন্তু ডেবিট। এটা কিন্তু তোমরা সবাই জানবে, তোমরা আদৌ জানো যদিও, আর আমার বলার কিছু নেই। আবার একইভাবে অ্যাসেটের নেচার যদি হয় ডেবিট, তাহলে লাইবিলিটিসের নেচার কি হবে, তাহলে লাইবিলিটিসের নেচার কিন্তু হবে ঠিক উল্টোটা, ক্রেডিট হবে। সমস্ত লাইবিলিটিস কি হবে, ক্রেডিট হবে। একইভাবে সমস্ত খরচ বা ক্ষতি যদি হয় ডেবিট, তাহলে একইভাবে সমস্ত ইনকাম আর লাভ মানে গেন কি হবে, ক্রেডিট হবে। এগুলো কিন্তু তোমরা জানো, তবু আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা তো তোমরা বুঝলে। সমস্ত অ্যাসেট হয় ডেবিট, সমস্ত লস হয় ডেবিট, সমস্ত লাইবিলিটিস হয় ক্রেডিট, সমস্ত ইনকাম হয় ক্রেডিট। তাহলে আশা করি তোমাদের এই ব্যাপারটা পুরো মনে আছে। এইবারে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে কিন্তু তোমরা বুঝবে, খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো অ্যাসেট মানে কি, অ্যাসেট বলতে আমরা কি বুঝি, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ডেটর্স, ফার্নিচার, মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, বিলস রিসিভেবল, এই সমস্ত কিছুকে বুঝি, তাই না। তো চলো আমি যদি যে কোনো একটা অ্যাসেটের উদাহরণ নিয়ে নিই, যে কোনো একটা অ্যাসেটের, ভাবো আমি একটা অ্যাসেটের নাম লিখছি, ভাবো ফার্নিচার বলে। এটা তো একটা অ্যাসেট, এটা হলো কি, একটা অ্যাসেট। ভাবো আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলছি, ফার্নিচার অ্যাকাউন্ট বলে।
এই দিকে কি লিখতে হয় ডেবিট, এই দিকে লিখতে হয় ক্রেডিট, যে কোনো অ্যাকাউন্টের দুটো সাইডে। এবারে দেখো ফার্নিচার এটা কি একটা অ্যাসেট, আর সমস্ত অ্যাসেটের নেচার কি হয় ডেবিট, অর্থাৎ সমস্ত অ্যাসেটের নেচার ডেবিট মানে হলো আমার কাছে এই ফার্নিচার যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা সেগুলোকে কোথায় বসাবো, ডেবিটে বসাবো। ভাবো আমি একটা ফার্নিচার কিনলাম, যে ফার্নিচারের দাম হলো 1000 টাকা, তাহলে আমার কাছে কি ফার্নিচার বৃদ্ধি পেল, তাহলে আমি সেটাকে কোন দিকে বসাবো, ফার্নিচারের ব্যালেন্স কি ডেবিট, তাহলে আমি সেটাকে ডেবিটে বসাবো। বাবা আমি এটা 1000 টাকার ফার্নিচার কিনেছি, তাহলে আমার কাছে কি ফার্নিচারের পরিমাণ বেড়ে গেল, যেই বেড়ে যাবে আমি সেটাকে কোন দিকে বসাবো, বসাবো কিন্তু ডেবিট দিকে। ভাবো আবার একটা আমি ফার্নিচার কিনছি, এবার আমি একটা 2000 টাকার ফার্নিচার কিনলাম, তাহলে আবার আমার ফার্নিচারের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফার্নিচারের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই জন্য আমি কি বসাবো, ডেবিটে বসাবো। যাদের ডেবিট ব্যালেন্স, যাদের নেচার হয় ডেবিট, যাদের নেচার হয় ডেবিট, তারা যদি বাড়তে থাকে তাহলে সেগুলোকে কোথায় লিখতে হয়, ডেবিটেই লিখতে হয়। এবারে ভাবো আবার আমি দোকানে গেলাম, আবার একটা ফার্নিচার কিনলাম, ভাবো আবার আমি একটা ফার্নিচার কিনলাম, তাহলে আমার ফার্নিচার আরও বেড়ে গেল, তাহলে ফার্নিচার আমার আরও বৃদ্ধি পেলে মানে আমি এটাকে ডেবিটে লিখবো, কারণ ফার্নিচারের ব্যালেন্স হয় ডেবিট। বোঝা গেল? এবারে ভাবো আমি না এই 1000 টাকার ফার্নিচারটা বিক্রি করে দিতে চাইছি, ভাবো বিক্রি করে দিচ্ছি, তাহলে আমার ফার্নিচার কি কমে যাচ্ছে, আমি যদি বিক্রি করে দিই আমার ফার্নিচার কি চলে গেল, কমে গেল, কমে গেলে আবার কোন দিকে লিখবো, ক্রেডিটে লিখবো। বোঝা গেল? তাহলে যাদের নেচার হয় ডেবিট, যাদের নেচার হয় ডেবিট, তাদের পরিমাণ যদি কমতে থাকে না তাহলে সেগুলোকে ক্রেডিটে লিখতে হয়। যাদের নেচার হয় ডেবিট তাদের পরিমাণ যদি বাড়তে থাকে, যাদের নেচার হয় ডেবিট তাদের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে সেগুলোকে ডেবিটেই লিখতে হয়, আর তাদের পরিমাণ যদি কমতে থাকে তাহলে কি আবার ক্রেডিটে লিখতে হয়। বাবা আমি আবার একটা ফার্নিচার কিনলাম, 500 টাকা দিয়ে, সেটাকে কোন দিকে লিখবো, এদিকে লিখবো, কারণ ফার্নিচার বেড়ে গেল। এবারে ভাবো আমি 2000 টাকার ফার্নিচারকে বিক্রি করছি, তার মানে আমার হাত থেকে যদি ফার্নিচারটা আবার চলে যায় 2000 টাকার, তাহলে এই দিকে লিখবো, কারণ আমার ফার্নিচার কমে গেল, 2000 টাকার আবার একটা ফার্নিচার কি আমার কমে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। একইভাবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, একইভাবে ভাবো এক্সপেন্সেস, লস বা এক্সপেন্সেস। ভাবো আমি একটা খরচের নাম লিখছি, খরচ, সেই খরচটার নাম ভাবো ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট তো একটা ক্ষতি, তাই না? ব্যাড ডেপ্ট মানে কি, আমার টাকা কেউ মেরে দিল, আমি কারোর থেকে টাকা পাই, সে আমায় টাকা দিচ্ছে না, সে আমাকে কি টাকা দিচ্ছে না, তাহলে তাকে আমরা কি বলি, বলি ব্যাড ডেপ্ট। তাহলে এটা কি একটা খরচ, আর সমস্ত খরচের নেচার কি হয় ডেবিট। তাহলে ভাবো ভাবো একটা লোক আমাকে বলেছিল 1000 টাকা দেবে, আমি তার থেকে 1000 টাকা পাই। ভাবো মিস্টার এ আমাকে বলেছিল 1000 টাকা দেবো, কিন্তু দিল না, আমার টাকা মেরে দিল, তাহলে আমি কি লিখবো, কোন দিকে লিখবো, ব্যাড ডেপ্ট হলো আমার টাকাটা মেরে দিল, তাহলে ব্যাড ডেপ্টের নেচার কি, খরচের নেচার ডেবিট, তাহলে আমরা এই টাকাটাকে না ডেবিট দিকে লিখবো, আমার টাকাকেও মেরে দিল 1000 টাকা। এবারে ভাবো বি বলে একজন আছে, তার থেকেও আমি টাকা পাই 500 টাকা, সেও আমার টাকা মেরে দিল, আমায় দিচ্ছে না, তাহলে আমি কোন দিকে লিখবো, ডেবিটে লিখবো, কারণ এই ব্যাড ডেপ্টের ব্যালেন্স কি হয় ডেবিট। আবার ভাবো সি বলে কেউ একজন আছে, তার থেকে আমি পাই 2000 টাকা, সেও এই 2000 টাকাটা আমায় দিচ্ছে না, আমার টাকাটা মেরে দিল, বললে আর তোকে টাকা দেবো না, মানে আমাকে বললো আর টাকা দেবো না, তাহলে আমার যত ক্ষতির পরিমাণ বাড়তে থাকছে না, আমি কি কোন দিকে লিখবো, ডেবিটে লিখবো। আমার ক্ষতির পরিমাণ বাড়তে থাকলে আমি ডেবিটে লিখবো, কারণ সমস্ত ক্ষতি হয় ডেবিট। বোঝা গেল? এবারে এই যে এ আমার বলেছিল কি টাকা দেবে না, তাই জন্য আমি ব্যাড ডেপ্ট বলে এই দিকে লিখেছিলাম। এবারে ভাবো এ কোনো দিন 2-3 বছর পরে সে আমাকে বললো যে আমাকে টাকাটা দিয়ে দেবে, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, এই ভেবে আমাকে টাকাটা দিয়ে দিল। তখন আমি কি করব, তখন আর আমার এইটার ব্যাড ডেপ্ট রইল না, আমার ক্ষতির এটা কিন্তু আর এই 1000 টাকাটা আমার ক্ষতি রইল না, তখন এই 1000 টাকাটা কি হলো, আমার ক্ষতি থেকে কমে গেল। তাহলে আমি কোন দিকে লিখবো, ক্ষতি হলে আমি যদি এই দিকে লিখি, ক্ষতির টাকা যদি আমি আবার পেয়ে যাই তাহলে আবার আমি কোন দিকে লিখবো, ক্রেডিট সাইডে। ক্ষতি যত কমতে থাকবে আমি কোন দিকে লিখবো, এই দিকে। বোঝা গেল? তাহলে দেখো যার যেটা নেচার হয়, ব্যাড ডেপ্টের নেচার কি, ডেবিট, সেই নেচার বা যার যেটা নেচার হয় সেটা যদি বাড়তে থাকে সেটাকে কিন্তু আমরা ডেবিট দিকে লিখবো। যেহেতু দেখো ব্যাড ডেপ্টের নেচার ডেবিট, ব্যাড ডেপ্ট যত বৃদ্ধি পাবে তত এই দিকে লিখবো। এবার ব্যাড ডেপ্ট যদি কমে যায়, যে 1000 টাকা বলেছিল দেবো না, মেরে দেবে, সে যদি আমাকে দিয়ে দেয় তাহলে কি আমার ব্যাড ডেপ্টের পরিমাণ কমে গেল, তাহলে আমি কি এই দিকে লিখবো। আবার ভাবো এই লোকটা
এই লোকটা আমাকে বলছে যে 500 টাকা দিয়ে দেবো, মানে এই যে বি বলেছিল 500 টাকা দেবো না, এখন বলছে দিয়ে দেবো, তাহলে আমার কি ব্যাড ডেপ্টের পরিমাণ কমে যাচ্ছে। কমে গেলে আমি কোন দিকে লিখবো? এই দিকে লিখবো, বোঝা গেল? ঠিক যেমনভাবে এখানে ফার্নিচারের পরিমাণ কমে যাচ্ছিল, বিক্রি করছিলাম, তখন আমি কী করছিলাম? ক্রেডিটে করছিলাম না? এখানেও ঠিক তেমনই ব্যাড ডেপ্টের পরিমাণ কমে গেলে কী করবো? ক্রেডিটে করবো। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তো এই পার্টটা আমি তোমাদেরকে বোঝালাম। এটা কোন পার্ট বোঝালাম? এই যে দাগটা দেখো আমি কেটেছি, দাগের এই দিকের দুটো পার্ট, মানে অ্যাসেট আর লস এক্সপেন্সেস নিয়ে আমি বোঝালাম। এইবার আমি এই দিকের পার্টটা বোঝাবো, মানে লাইবিলিটিস আর ইনকামের পার্টটা। তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা নেক্সট পার্টে যাব। তো এতক্ষণ আমি কোন ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম? ব্যাড ডেপ্ট নিয়ে আলোচনা করলাম। ব্যাড ডেপ্টের মানে কি সেটা তোমাদের বোঝালাম, আর অ্যাসেট আর লস এক্সপেন্সেস থাকলে ডেবিট হয় কিভাবে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এইবারে এই দিকের পার্টটাতে আসি। তার আগে আমরা এইটার মানে বুঝে নিই। তো এই যে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, এই কথাটার মানে কি? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, এই প্রভিশন ফর ব্যাড ডেপ্টের আরেকটা নাম হলো প্রভিশন ফর ডাউটফুল ডেট। আচ্ছা, এর মানেটা আমি একটু গল্পের মাধ্যমে বোঝাই, তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে। এটাকে আমি একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছি, ঠিক আছে? ভাবো একটা বড় ব্যবসা আছে, আর ব্যবসার মালিকের নাম হলো রাহুল। রাহুলের একটা বিশাল বড় ব্যবসা আছে, ঠিক আছে, একটা বিজনেস আছে। তো রাহুল হলো কি? মালিক। আমি পাশে লিখে রাখছি ওনার। রাহুল হলো একটা বিজনেসের ওনার। তো রাহুল যেহেতু ব্যবসার মালিক, তো রাহুল না অত ব্যবসার মধ্যে থাকে না। ব্যবসার দায়িত্ব ভাবো আমাকে দিয়ে গেছে, আমি পুরো ব্যবসাটাকে সামলাই। আমি হলাম রাহুলের ভাবো একটা কর্মচারী, রাহুল হলো মালিক। রাহুল অত ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে না। রাহুল শুধু কি করে? বছরের শেষে আমাকে বলে কত টাকা প্রফিট হলো, এবং যে টাকাটা প্রফিট হয় সেই টাকাটা আমি রাহুলকে দিয়ে দিই, যেহেতু ও ব্যবসার মালিক, ওকে আমি দিয়ে দিই। তো পুরো ব্যবসার দায়িত্ব কিন্তু রাহুল আমাকে বিশ্বাস করে দিয়ে গেছে, ঠিক আছে? তো দেখো আমি এখানে কয়েকজনের নাম লিখছি। ভাবো এ, বি, সি আর ডি। এই চারজনকে ভাবো আমি ধারে মাল বিক্রি করেছি। ধারে ভাবো যে কোনো জিনিস বিক্রি করেছি। তো ভাবো আমি এ কে 10 টাকার মাল বিক্রি করেছি, বি কে 20 টাকার মাল বিক্রি করেছি, সি কে 30 টাকার মাল বিক্রি করেছি, আর ডি কে 50 টাকার মাল বিক্রি করেছি। চারজনকেই ধারে মাল বিক্রি করেছি। এবারে এই চারজনের মধ্যে আমাকে, চারজনের উচিত তো আমাকে টাকাটা শোধ দেওয়া, কিন্তু এদের মধ্যে না বি হলো চিটিংবাজ। বি আমাকে বলে দিল যে টাকা দেবে না। আমাকে কি বললো? বি টাকা দেবে না। তাহলে এইটা আমার লস হয়ে গেল। এটাকে আমরা কি বলবো? ব্যাড ডেপ্ট। যখন বি আমাকে মুখের ওপর বলে দিল যে আমাকে টাকা দেবে না, তখন সেটাকে আমরা কি বলি? ব্যাড ডেপ্ট। বি এর থেকে আর জীবনেও টাকা উদ্ধার হবে না। বি বলে দিয়েছে টাকা দেবে না, বি এর এই টাকাটা আমার কি হয়ে গেল? 20 টাকাটা ব্যাড ডেপ্ট। সি আর ডি খুবই ভালো, এরা আমাকে টাকা দিয়ে দেবে আমি জানি, ঠিক আছে, এরা খুবই ভালো। কিন্তু এই যে এ রয়েছে না, খুব ভালো করে দেখবে, এই যে এর ওপর আমার খুব সন্দেহ হয়। মানে এ টাকাটা দিতেও পারে আবার নাও দিতে পারে, এর ওপর আমার খুবই সন্দেহ হয়। তো এই যে সন্দেহ হচ্ছে, এই যে 10 টাকাটা আমি পাবো কি পাবো না, এইখান থেকেই জন্ম হচ্ছে কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেপ্টের। প্রভিশন ফর ব্যাড ডেপ্টের জন্ম হচ্ছে। কীরকম জন্ম হচ্ছে দেখো, এরকমভাবে ভাবো অনেক কাস্টমার আছে, ভাবো আরও কাস্টমার আছে, ভাবো ই, এফ, জি, এইচ এরকম আছে। একেও আমি ভাবো 10 টাকার মাল বিক্রি করেছি, একেও 20 টাকার মাল বিক্রি করেছি, সব ধারে বিক্রি করেছি 30 টাকার, আর একে 40 টাকার। তো আমার মনে হচ্ছে সিডি খুব ভালো টাকা দিয়ে দেবে, ইএফ খুব ভালো টাকা দিয়ে দেবে, জি বললো টাকা দেবে না, টাকা মেরে দিল, আর এইচ বললো, এইচটা আমি না বুঝতে পারছি না টাকা দেবে কি দেবে না। তাহলে আমি এইচ টাকা দেবে কি দেবে না আমি বুঝতে পারছি না, এ টাকা দেবে কি দেবে না আমি বুঝতে পারছি না। তার মানে এই যে 40 আর এই যে 10, টোটাল 50 টাকা আমি কি পাবো কি পাবো না। যখনই এরকম সন্দেহের সৃষ্টি হয় তখন আমাদেরকে কী করতে হয় জানো? অ্যাকাউন্টেন্সির রুল অনুযায়ী আমাদেরকে একটা লক্ষ্মীর ভাঁড় কিনতে হয়, ঠিক আছে? মানে আমি তোমাদেরকে এটা লক্ষ্মীর ভাঁড় আসলে কিনতে হয় না, আমি একটা উদাহরণের মাধ্যমে জাস্ট বলছি আর কি, বোঝার জন্য। একটা ভাঁড় কিনতে হয়, এবং প্রত্যেক বছর এই ব্যবসা থেকে যে প্রফিট হয়, ভাবো প্রত্যেক বছর ব্যবসা থেকে প্রফিট হচ্ছে, আমি ধরে নিচ্ছি টোটাল প্রফিট হচ্ছে ভাবো 1000 টাকা, ভাবো হচ্ছে 1000 টাকা, ঠিক আছে? আচ্ছা ভাবো আমি ধরে নিচ্ছি 500 টাকা, প্রত্যেক বছর ব্যবসা থেকে ভাবো প্রফিট হচ্ছে 500 টাকা।
তো এই যে 500 টাকা, এটাকে আমি কি করব? যদি এক বছরের শেষে ব্যবসায় প্রফিট হয় 500 টাকা, আমাকে কি করতে হবে? এই প্রফিটটা নিয়ে রাহুলকে দিয়ে দিতে হবে, তাই না? তাই তো দেওয়া উচিত। কিন্তু আমি দেব না 500 টাকা। আমি কি করব? যে টাকাটা মনে হচ্ছে আমার মার যেতে পারে, মানে যে টাকাটা আমাকে কেউ দিতে মানে ভাবো দেবে না মনে হচ্ছে, এই 40 টাকাটা আমি হয়তো নাও পেতে পারি, পেতেও পারি আবার নাও পেতে পারি, এই 40 টাকাটা আর এই 10 টাকাটা মানে টোটাল 50 টাকা, এই 50 টাকা না এই লাভ থেকে আমি সরিয়ে রাখবো। মানে প্রফিট যদি হয় 500 টাকা, তাহলে আমি এই 500 থেকে 50 টাকাকে কি করব? একটা লক্ষ্মীর ভাঁড় কিনবো, কিনে এর মধ্যে রেখে দেব। রেখে বাকি 450 টাকা কি করব? আমি রাহুলকে দিয়ে দেবো। বাকি 450 টাকা আমি রাহুলকে দিয়ে দেব। এই যে 50 টাকাকে আমি এখানে রাখলাম, এই টাকাটাকে বলা হয় কিন্তু প্রভিশন ফর, কি বলা হয়? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তাহলে আশা করি আমি তোমাদেরকে প্রভিশন ফর ব্যাড ডেপ্টের মানেটা বোঝাতে পারলাম। যে টাকাটা লস হতে পারে কিন্তু হয়নি, মানে কেউ মেরে দিতে পারে, সেই পরিমাণ টাকাকে লাভ থেকে সরিয়ে আলাদাভাবে রেখে দেওয়ার সিস্টেমকে বলা হয় কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। এইবারে তোমাদেরকে একটা জিনিস বলতে হবে কিন্তু, এই যে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 50 টাকা হতে পারে, তাই জন্য আমি কি করছি? সরিয়ে রাখছি। আবার ভাবো তার পরের বছর আরও প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, ভাবো পরের বছর ভাবো লাভ হয়েছে 700 টাকা, কিন্তু আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে 50 টাকা দেবে না। ঠিক আছে, ভাবো কাউকে আমি ভাবো ধারে মাল বিক্রি করেছি, ভাবো এ বলে একজনকে 50 টাকার মাল, তো আমার মনে হচ্ছে এই এ না 50 টাকা নাও দিতে পারে। তো আমি কি করব? 700 টাকা যে লাভ হবে তার মধ্যে থেকে 50 টাকা সরিয়ে এখানে রাখবো। রেখে আমি কি করব? রাহুলকে কত টাকা দেব? দেব 650 টাকা। বোঝা গেল? তাহলে আমার যত টাকা মনে হচ্ছে লস হতে পারে কেউ দেবে না, সেই পরিমাণ টাকাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে রেখে দেব। রেখে বাকি টাকাটা আমি প্রফিট, যে ব্যবসার মালিক, তাকে দিয়ে দেব। এই সিস্টেমকে বলা হয় প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। মানে যে পরিমাণ টাকাকে ভাড়ের মধ্যে ফেলে রাখা হয় তাকে বলা হয় প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। ঠিক আছে, এবারে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। কি সেই প্রশ্নটা? প্রশ্নটা হলো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কি? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কি কোনো অ্যাসেট, নাকি কোনো এক্সপেন্সেস বা লস, নাকি ইনকাম বা গেন, নাকি লাইবিলিটিস? তো এটা আমার একটা প্রশ্ন আছে, তো আমি উত্তরটা বলে দিই প্রশ্নের। সেটা হলো প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কিন্তু একটা লাইবিলিটিস। কি বললাম? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট হলো একটা লাইবিলিটিস। তোমরা জানো সবাই, আমাদের যে ব্যালেন্স শিট হয়, ভাবো এই একটা ব্যালেন্স শিটের আমি ভাবো ঘর কাটলাম, এইদিকে আমরা কি লিখি? অ্যাসেট। এইদিকে আমরা কি লিখি? লাইবিলিটিস। এইদিকে আমরা কি লিখি? লাইবিলিটিস, তাই তো? তাহলে ভাবো এই হলো অ্যাসেট আর এই হলো লাইবিলিটিস। এবারে প্রভিশন ফর ডাউটফুল ডেটকে আমি কি বললাম? লাইবিলিটিস। কেন লাইবিলিটিস? দেখো অ্যাসেট দিকে কি কি আসে? ফার্নিচার, এই সমস্ত জিনিসগুলো আসে তো, ফার্নিচার, তারপরে কি আসে? ক্যাশ, এই সমস্ত জিনিসগুলো আসে। লাইবিলিটিস দিকে কি আসে? লোন আসে। এবং প্রভিশন ফর ডাউটফুল ডেটও কিন্তু এক ধরনের লাইবিলিটিস। কেন বলছি লাইবিলিটিস? ভালো করে দেখবে। দেখো এই যে 50 টাকাগুলো আমি লাভ থেকে কেটে কেটে জমাচ্ছি, এই 50 টাকাগুলো কার প্রাপ্য টাকা, কার পাওনা টাকা? এই 50 টাকাগুলো কিন্তু মালিকের প্রাপ্য টাকা। সেই টাকা মালিককে না দিয়ে ব্যবসার মধ্যেই থেকে যাচ্ছে। তাহলে ব্যবসার তো একটা দায় যে মালিককে দেওয়া উচিত ছিল এই 50 টাকাগুলো, যেগুলো লক্ষ্মীর ভাঁড়ে এসে জমা পড়ছে। এগুলো তো মালিকের প্রাপ্য টাকা, মালিকের প্রাপ্য লাভ, প্রফিট। সেই টাকা মালিককে না দিয়ে ব্যবসাতেই থেকে যাচ্ছে। তার মানে ব্যবসার একটা দায় আছে, লাইবিলিটিস আছে মালিকের কাছে, যে মালিককে এই টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। কার দায় আছে? ব্যবসার দায় আছে। ঠিক যেমনভাবে ভাবো একটা লোন। ভাবো ব্যবসা একটা ব্যাংক থেকে লোন নিলে, ভাবো আমি তো ব্যবসাটাকে সামলাচ্ছি, ভাবো আমি একটা ব্যাংক থেকে লোন নিয়েছি। তো আমি যখন লোনটা নিয়েছি এবং এখনো পর্যন্ত আমি ব্যাংকে টাকাটা শোধ করিনি, তার মানে কি? লোন হলো একটা লাইবিলিটিস, কারণ লোনের টাকাটা আমার প্রাপ্য টাকা নয়। লোনের টাকাটা কার প্রাপ্য টাকা? যে ব্যাংক থেকে নিয়েছি সেই ব্যাংকের প্রাপ্য টাকা, সেই ব্যাংকে ফেরত করতে হবে। তাই জন্য ব্যাংকে এই টাকাটা ফেরত করতে হবে, তাই জন্য এটাকে আমরা লাইবিলিটিসে বসাই, কারণ এই টাকাটা আমার প্রাপ্য টাকা নয়, তাই না? ব্যবসার প্রাপ্য টাকা নয়, এটা ব্যাংকের প্রাপ্য টাকা। একইভাবে
এই যে 50 টাকাগুলো, এই 50 টাকাগুলো কিন্তু ব্যবসার টাকা, ব্যবসার প্রাপ্য টাকা নয়। এই টাকাগুলো যাওয়া উচিত মালিকের কাছে, মানে রাহুলের কাছে, কিন্তু রাহুলের কাছে এই টাকাগুলো কি যাচ্ছে না। তাহলে এগুলো ব্যবসার প্রাপ্য টাকা নয়, এগুলো রাহুলের প্রাপ্য টাকা। তাই জন্য ব্যবসার উচিত রাহুলকে টাকাটা শোধ করে দেওয়া। তাই জন্য এইগুলো যেহেতু ব্যবসার প্রাপ্য টাকা নয়, তাই জন্য এগুলোকে কোথায় বসানো উচিত, এগুলো কিন্তু লাইবিলিটিসে বসানো উচিত। তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে জেনে রাখবে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট হলো এক প্রকারের লাইবিলিটিস, কারণ এটা কিন্তু ব্যবসার প্রাপ্য টাকা নয়, ঠিক আছে, ব্যবসার সম্পত্তি নয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রভিশন ফর ডাউটফুল ডেট তার নেচার কি হয়, তার নেচার কিন্তু হয় ক্রেডিট, কারণ এটা হলো একটা লাইবিলিটিস। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। এইবারে তোমাদেরকে দেখো আমি যেমন অ্যাসেটের বেলায় ফার্নিচারের অ্যাকাউন্ট খুলে দেখিয়েছিলাম, ব্যাড ডেপ্টের অ্যাকাউন্ট করে দেখিয়েছিলাম, এবার প্রভিশন ফর ব্যাড ডেপ্টের যদি আমি একটা অ্যাকাউন্ট করি তাহলে কেমন হবে। প্রভিশন, ভাবো আমি লিখছি প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, ভাবো আমি এখানে একটা অ্যাকাউন্ট করছি, হ্যাঁ, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট যদি অ্যাকাউন্ট হয় তাহলে কেমন হবে প্রভিশন ফর ব্যাড ডেপ্টের অ্যাকাউন্ট। ডেবিট ক্রেডিট লিখলাম। আচ্ছা, সাথে সাথে আমি আরেকটা অ্যাকাউন্ট করছি, ভাবো আমি একটা লোন অ্যাকাউন্ট করছি, এটাও তো কি একটা লাইবিলিটিস। আচ্ছা, এবার তোমরাই আমাকে বলো, ভাবো আমি একটা লোন নিলাম, ভাবো আমি একটা লোন নিয়েছি, ভাবো 10,000 টাকার আমি একটা লোন নিয়েছি। এই লোনের টাকাটা আমি যদি 10,000 টাকা লোন নিই তাহলে আমার লোনের পরিমাণ কি 10,000 টাকা বেড়ে গেল, তাহলে আমি কোন দিকে লিখবো, লোনের নেচার কি লাইবিলিটিস মানে ক্রেডিট, তাহলে আমি এই টাকাটাকে কোথায় বসাবো, আমি যদি 10,000 টাকা লোন নিই তাহলে আমি লোনের টাকাটাকে এই দিকে বসাবো, তাই না, বোঝা গেল। আমি লোন নিলাম, আমার লোনের পরিমাণ 10,000 বেড়ে গেল, এখানে বসালাম। আবার গিয়ে আমি আরেকটা ব্যাংক থেকে ভাবো 5,000 টাকা লোন নিলাম, তাহলে আমার লোনের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, লোনের নেচার কি লাইবিলিটিস মানে ক্রেডিট নেচার, তাহলে আমি কোন দিকে বসাবো, এই দিকে বসাবো। আবার ভাবো আবার একটা ব্যাংকে গিয়ে আমি 3,000 টাকা লোন নিলাম, আবার লোনের পরিমাণ কি বেড়ে যাচ্ছে, কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, কারণ লোন লাইবিলিটিস তার নেচার হলো ক্রেডিট। এইবারে ভাবো আমি একটা লোন শোধ করব, লোন যখন নিয়েছি শোধ তো আমায় করতেই হবে, ভাবো এই 10,000 টাকার লোনটা আমি শোধ করে দেবো, তার মানে কি আমার লোনের পরিমাণ কমে গেল। তো এতক্ষণ আমার লোনের পরিমাণ ছিল কত, 15 আর 3 18,000, আমি 10,000 টাকার লোনটা শোধ করে দেবো, তাহলে কি আমার লোনের পরিমাণ কমে যাবে, যেই কমে যাবে তাহলে আমি কোন দিকে বসাবো, এই দিকে বসাবো, বোঝা গেল। তাহলে কমে গেলেই আমরা উল্টো দিকে বসাবো, যার যেটা নেচার সেটা যদি কমে যায় ঠিক তার উল্টো দিকে চলে যাবে, বোঝা গেল। যেমন ফার্নিচার যে সম্পত্তি সেটার নেচার কি ডেবিট, সেটা যদি কমে যায় ফার্নিচারের পরিমাণ কমতে থাকে ক্রেডিট হয়ে যায়, বোঝা গেল। ব্যাড ডেপ্ট কি ছিল, খরচ, খরচ বাড়ছে, খরচ বাড়ছে, খরচের নেচার কি ডেবিট, বাড়ছে ডেবিটে লিখবো, যেই খরচ কমতে থাকছে ক্রেডিটে লিখবো। এখানেও ঠিক তেমনই লোন নেচার কি ক্রেডিট, যত লোন নেব ক্রেডিটে লিখবো, যেই লোনের পরিমাণ কমতে থাকবে উল্টো দিক ডেবিটে লিখবো, বোঝা গেল। একইভাবে এই যে লক্ষ্মীর ভাঁড় রয়েছে, এই ভাঁড়টা তোমরা দেখো আর দেখে বলো, প্রথমে আমার প্রভিশন কত হয়েছিল 50 টাকা, কোন দিকে বসাবো, প্রভিশন ফর ব্যাড ডেপ্টের নেচার কি লাইবিলিটিস মানে ক্রেডিট, আমার প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আমি করলাম কত 50 টাকা, আমার প্রভিশন ফর ব্যাড ডেপ্টের পরিমাণ হলো 50 ক্রেডিট। আবার 50 টাকা আমি ভাবো এরকমভাবে রাখলাম, প্রভিশন করলাম, মানে লাভ থেকে একটা অংশ কেটে আবার এখানে রেখেছি, তাহলে কি আমার প্রভিশনের পরিমাণ বাড়ছে, প্রথমে ছিল 50 আরও 50 হলো, মানে টোটাল এবার হয়ে গেল কত 100। ভাবো তার পরের বছর ভাবো লাভ হয়েছিল 300 টাকা, আমি সেখান থেকে ভাবো প্রভিশন করে 30 টাকাকে এখানে ভাবো আবার জমিয়েছি, ধরে নিলাম যে 30 টাকা এখানে রেখেছি, আমার মনে হয়েছে কেউ হয়তো আমার 30 টাকা মেরে দিতে পারে, তাই জন্য আমি লাভ থেকে 300 টাকা থেকে 30 টাকা সরিয়ে এখানে রেখেছি, আর 270 টাকা মালিকটাকে দিয়ে দিয়েছি, এই রাহুলকে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই রাহুলকে কত দিয়েছি আমি ভাবো 270 টাকা, এরকম ব্যাপার আর কি। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে এই যে 30 টাকা আরও প্রভিশন বেড়ে যাচ্ছে, প্রথমে 50 করেছিলাম আবার 50 করেছি, আবার মনে হচ্ছে কেউ টাকা মেরে দেবে, তাহলে কি হচ্ছে 30 টাকা আরও এই দিকে লিখবো ক্রেডিটে লিখবো, তার কারণ প্রভিশন ফর ডাউটফুল ডেট যত বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট নেচার, এগুলো তো লাইবিলিটিস, এটা তো লাইবিলিটিস ক্রেডিট নেচার, যত বৃদ্ধি পাবে ক্রেডিটে লিখবো। আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার। তাহলে এই যে 50 50 30 টাকা, এই টাকাগুলো আমার মনে হয়েছে কেউ মেরে দিতে পারে,
আমার মনে হয়েছে কেউ 50 টাকা মেরে দিতে পারে, এখনও মারেনি, এখনও কিন্তু মারেনি, মনে হচ্ছে মেরে দিতে পারে, তাই জন্য আমি লাভ থেকে একটা অংশ সরিয়ে এই লক্ষ্মীর ভাঁড়ের মধ্যে রেখেছি। আবার এখানে আমার মনে হচ্ছে আবার কেউ মেরে দিতে পারে টাকা, তাই জন্য আমি 50 টাকা সরিয়ে এই ভাঁড়ের মধ্যে রেখেছি। আবার এক্ষুনি মনে হলো এই 300 টাকার মধ্যে আমার মনে হচ্ছে আবার কেউ 30 টাকা মেরে দিতে পারে, তাই 300 টাকা থেকে 30 টাকা সরিয়ে এখানে রেখেছি। এই টাকাগুলো কিন্তু কেউ মারেনি, কেউ মারেনি, মনে হচ্ছে মেরে দিতে পারে। এবারে ভাবো আমার এই মানে আন্দাজটা ভাবো সঠিক হয়ে গেল, আমার এই আন্দাজটা ভাবো সঠিক হয়ে গেল। ভাবো এই যে 30 টাকা যার থেকে আমার মনে হচ্ছে মেরে দিতে পারে, সে ভাবো সত্যিই টাকাটা মেরে দিল, সত্যিই টাকাটা মেরে দিল। তাহলে এই 30 টাকাটা কি আর প্রভিশন ফর ডাউটফুল ডেট রইল? এই 30 টাকাটা কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেট রইল না। প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে সেই টাকাটা যে টাকাটা মেরে দিতে পারে, এখনও মারেনি, মেরে দিতে পারে। তো ভাবো যে যার থেকে আমি 30 টাকাটা পাই সে আমার 30 টাকাটা মেরে দিল, তাহলে এই 30 টাকাটা কিন্তু আর প্রভিশন ফর ডাউটফুল ডেট রইল না। কি হয়ে গেল? 30 টাকাটা ব্যাড ডেপ্ট হয়ে গেল। আমার 30 টাকাটা যেই মাত্র মেরে দিল তখন এই 30 টাকাটা কি হয়ে গেল? ব্যাড ডেপ্ট। বোঝা গেল? 30 টাকাটা কি হয়ে গেল? ব্যাড ডেপ্ট। তাহলে এই 30 টাকাটা আর প্রভিশন ফর ডাউটফুল ডেট রইল না। তাহলে আমি কি করব? প্রভিশন ফর ডাউটফুল ডেট থেকে 30 টাকা কমে গেল। ঠিক আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট থেকে 30 টাকা কমে গেল, কারণ এই টাকাটা মেরেই তো দিল একজন, তাই না? তাহলে ওটাকে তার প্রভিশন ফর ডাউটফুল ডেট নাম দেওয়া যাবে না, ওর নাম হয়ে যাবে কি? ব্যাড ডেপ্ট। ঠিক আছে, তাহলে যেই মাত্র প্রভিশন ফর ডাউটফুল ডেট থেকে 30 টাকা কমে গেল, দেখো মুছে দিলাম মানে কি? কমে গেল। তাহলে আমি কোন দিকে লিখবো? প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন বৃদ্ধি পাচ্ছিল আমি ক্রেডিটে লিখছিলাম, প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন বৃদ্ধি পাচ্ছিল আমি ক্রেডিটে লিখছিলাম। এবারে যখন প্রভিশন ফর ডাউটফুল ডেট কমে গেল তখন আমি কোন দিকে লিখবো? ডেবিটে লিখবো। বোঝা গেল? এই 30 টাকাটা আমার কেউ মেরে দিল, বোঝা গেল? তাই জন্য আমি কি করলাম? উল্টো দিকে লিখলাম। বোঝা গেল? তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন বৃদ্ধি পাবে এই দিকে লিখবো, যখন কমে যাবে তখন কিন্তু আমি এই দিকে লিখবো। কারণটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এই হলো কনসেপ্ট। এটাকে তোমরা যদি বুঝতে পেরে যাও, অঙ্ক তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার। তাহলে আজকের আমি প্রথম পার্টে কনসেপ্ট ক্লিয়ার করলাম, এইবারে আমি চলে যাব একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো তোমরা ভালো করে কিন্তু এই জায়গাটাকে পারলে নোট ডাউন করে নাও, তারপরে আমরা চলে যাচ্ছি প্র্যাকটিক্যাল প্রবলেমে। ঠিক আছে? তো দেখো তোমরা স্ক্রিনের ওপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা কিন্তু বসু দাসের প্রবলেম বই থেকে আমরা সলভ করব। দেখো ইয়ারের অঙ্ক, প্রিভিয়াস ইয়ারের, দেখবে লেখা রয়েছে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31/12/2022 অফ মিস্টার আর সেন। ঠিক আছে, কন্টেন্টস দ্য ফলোয়িং আইটেমস। তাহলে দেখো এখানে অনেকগুলো আইটেমও দেওয়া রয়েছে। তো দেখো এখানে দেওয়া রয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 15,000, ব্যাড ডেপ্ট 10,000, সান্ড্রি ডেটর্স 1,40,000। তারপরে দেখবে আরও কিছু দেওয়া রয়েছে, ABC করে অনেকগুলো পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। তারপরে দেখবে লেখা রয়েছে প্রিপেয়ার প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট, আর বলে দিয়েছে ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট, এবং প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ক্রিয়েটেড 5% অন ট্রেড ডেটর্স। তাহলে এখানে দেখো যে জিনিসটা করতে বলেছে, এখানে দুটো অ্যাকাউন্ট কিন্তু আমাদেরকে খুলতে বলেছে। দুটো অ্যাকাউন্ট কি কি? একটা দেখো বলে দিয়েছে ব্যাড ডেপ্ট, আর একটা হলো প্রভিশন ফর ডাউটফুল ডেট। মানে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আর প্রভিশন ফর ডাউটফুল ডেট একই কথা। তো এই দুটো অ্যাকাউন্ট খুলতে বলে দিয়েছে। তাহলে প্রথম যে অ্যাকাউন্ট সেখানে দেখবে লেখা রয়েছে ব্যাড ডেপ্ট। আচ্ছা, তাহলে আমরা অঙ্কের মধ্যে ব্যাড ডেপ্ট যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোকে একবার আন্ডারলাইন করে দিত। দেখো আমি দেখো বইয়ের মধ্যে আন্ডারলাইন করছি, তোমরাও কিন্তু দেখে নাও। দেখো ব্যাড ডেপ্ট তোমরা দেখতে পাচ্ছ দুটো জায়গাতে আছে। দেখো একটা জায়গায় লেখা রয়েছে ওপরে 10,000, আর নিচে দেখবে একটা জায়গাতে লেখা রয়েছে ব্যাড ডেপ্ট 8,000। দেখতে পেয়েছো? এবারে দেখো দুটো জায়গাতে ব্যাড ডেপ্ট আছে এবং পাশে কোনো কিন্তু তারিখ দেওয়া নেই। তার মানে হলো প্রথম যে ব্যাড ডেপ্টটা সেটা হলো ওপেনিং, সেটা হলো কি ওপেনিং, এবং তারপরের যে ব্যাড ডেপ্টটা সেটা কিন্তু ওপেনিং নয়, ক্লোজিংও হতে পারে বা বছরের মাঝখানের কোনো ব্যাড ডেপ্ট হয়ে যেতে পারে। তো প্রথম যে ব্যাড ডেপ্টটা সেটাকে আমরা কি বলবো? ওপেনিং। এবং নিচে যে ব্যাড ডেপ্টটা রয়েছে সেটা কিন্তু ওপেনিং নয়, ওপেনিং নয়। তো যেহেতু তারিখ দেওয়া নেই তাই জন্য আমরা এরকমভাবে ধরে নেবো ওপরেরটা ওপেনিং আর নিচেরটা ওপেনিং নয়। আচ্ছা, তার আগে বলি ব্যাড ডেপ্ট কি? একটা খরচ বা এক্সপেন্সেস। তার নেচার কি হয়? ডেবিট। ঠিক আছে, এটা কিন্তু একটা এক্সপেন্সেস। প্রভিশন ফর ডাউটফুল ডেট কিন্তু কোনো এক্সপেন্সেস নয়, এটা হলো একটা লাইবিলিটিস, তার নেচার হলো ক্রেডিট। আচ্ছা, আগে আমরা ব্যাড ডেপ্টে আসি।
ব্যাড ডেপ্টের যেটা ওপেনিং রয়েছে তাকে আমরা দেখো সর্বদা যখন কোনো অ্যাসেট বা লাইবিলিটিসের অ্যাকাউন্ট আমরা বানাই না, ভাবো কোনো একটা ফার্নিচার অ্যাকাউন্ট ভাবো এখানে বানাবো, বা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এরকম কোনো অ্যাকাউন্ট বানাবো, তার যে ওপেনিং ব্যালেন্স তাকে আমরা কী লিখি? ওপেনিং ব্যালেন্সকে দেখবো আমরা এরকমভাবে লিখি টু ব্যালেন্স কী লিখি? বিডি বলে লিখি। ক্লোজিং ব্যালেন্সকে কী লিখি? বাই ব্যালেন্স সিডি। এটা কখন লিখতে হয়? যখন অ্যাকাউন্টটা কোনো সম্পত্তির হবে। এটা কিন্তু কোনো সম্পত্তি হচ্ছে না, ব্যাড ডেপ্ট একটা খরচ। তাহলে এর ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সকে কিন্তু আমরা কখনোই টু ব্যালেন্স বিডি বা বাই ব্যালেন্স সিডি এইভাবে কিন্তু লিখতে পারবো না। এইভাবে লিখতে হয় কাদের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সকে? অ্যাসেট আর লাইবিলিটিসের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সকে। তাহলে এখানে যে প্রথম ওপেনিং যে ব্যাড ডেপ্টটা রয়েছে, ওপেনিং যে ব্যাড ডেপ্ট সেটা দেখবে কত রয়েছে? 10,000, তাই তো? তাহলে সেটাকে আমরা কীভাবে লিখবো? দেখো ব্যাড ডেপ্ট আমি তোমাদেরকে কি বলেছি, ব্যাড ডেপ্ট হলো কিন্তু একটা এক্সপেন্সেস। ব্যাড ডেপ্ট হলো একটা এক্সপেন্সেস, বলবো না লস বলবো, বরং একটা লস। আর সমস্ত লস কি হয়? ডেবিট হয়। সমস্ত লস কি হয়? ডেবিট হয়। লসের পরিমাণ যত বৃদ্ধি পাবে সব ডেবিট দিকে বসবে, আর লসের পরিমাণ যদি কমতে থাকে তাহলে কোন দিকে বসবে? ক্রেডিটে। ঠিক তার উল্টো দিকে, তোমাদেরকে আগেই বলেছি। তাহলে দেখো ব্যাড ডেপ্টটাকে আমরা কোথায় লিখবো? প্রথম যে ব্যাড ডেপ্ট কত রয়েছে? 10,000, সেটাকে আমরা ডেবিটে লিখবো, কারণ ব্যাড ডেপ্ট হলো একটা লস এবং লসের নেচার হয় ডেবিট। কি বলে লিখবো এবার? এটাই হলো কথা, কি বলে লিখবো? ব্যাড ডেপ্ট হলে তার জার্নাল কি হয়? ব্যাড ডেপ্ট তো খরচ, এই ক্ষতি, তাহলে কি হয়? ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট। আর ব্যাড ডেপ্ট হলে কার পরিমাণ কমে যায়? ডেটর্সের পরিমাণ কিন্তু কমে যায়। তাহলে আমরা কি লিখবো? ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তাহলে ব্যাড ডেপ্টের ঘরে তো আর ব্যাড ডেপ্ট লেখা যাবে না, উল্টো দিকের জিনিসটা লিখতে হবে, টু ডেটর্স। তাহলে এখানে আমরা কি বলে লিখবো? টু ডেটর্স অ্যাকাউন্ট। বোঝা গেল? কি লিখবো? টু ডেটর্স অ্যাকাউন্ট। তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। আর দেখি কি ব্যাড ডেপ্ট রয়েছে। দেখো আমি দাগ দিচ্ছি, সি নাম্বার পয়েন্টে ব্যাড ডেপ্ট রয়েছে 8,000। এটাকে আমরা ধরে নেব কি? এটা ওপেনিং ব্যাড ডেপ্ট নয়, এটা ওপেনিং ব্যাড ডেপ্ট নয়, এইটা কিন্তু ওপেনিং ব্যাড ডেপ্ট। এটা ওপেনিং ছিল কিন্তু তারপরেরটা কিন্তু ওপেনিং ব্যাড ডেপ্ট নয়। তাহলে আবার ব্যাড ডেপ্ট হলো, ক্ষতি হয়েছিল 10,000 আবার হলো, তাহলে আবার আমরা কোন দিকে লিখবো? ডেবিটে লিখবো। বোঝা গেল? যত ক্ষতি হবে সব ডেবিটে লিখবো, কারণ ক্ষতি মানেই ডেবিট। কি বলে লিখবো? ঠিক ওই একইভাবে ব্যাড ডেপ্ট হলেই লিখতে হবে কি? টু ডেটর্স অ্যাকাউন্ট। এবার যদি আমার কেউ ক্ষতির টাকাটা এসে দিয়ে যায়, এই 10,000 টাকাটা আমার কেউ মেরে দিয়েছে, তাই জন্য আমি এদিকে লিখলাম। যদি কোনো দিনও 10,000 টাকাটা কেউ দিয়ে যায় এই ডেটর্সটা, তাহলে সেটাকে কোন দিকে লিখবো? আবার এদিকে লিখবো। তো এখন যেহেতু দেয়নি তাহলে বাদ দাও, কিছু করার নেই। তাহলে আর কিন্তু ডেটর্স কিছু নেই অঙ্কের মধ্যে, তাই জন্য আমি কি করব? এখানে ব্যালেন্স করে দেব। তাহলে দেখো এই যে 10,000 আর এই 8,000 যোগ করলে কত হবে? 18,000। দেখো হচ্ছে 18,000, আবার এখানেও লিখবে 18,000। 18,000 থেকে এখানে কিছুই নেই, তাহলে 18,000 থেকে এখানে কিছুই নেই মানে বিয়োগ করলে ব্যালেন্স কত হবে? আবার হবে 18,000। ঠিক আছে, তাহলে এই 18,000টাকে আমরা কি বলে লিখবো? তাহলে হলো কত? 18,000। এবারে 18,000টাকে কি বলে লিখবো? পরে আসছি। কি বলে লিখবো? পরে আসছি। এবারে আমরা যে অ্যাকাউন্টটা বানাবো সেটা হলো কি? প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রভিশন ফর ডাউটফুল ডেট কি বলে দিয়েছে? প্রথমেই দেখো এখানেও কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেট দুটো বলে দিয়েছে। দেখো আমি মার্ক করছি, দাগ দিচ্ছি। প্রভিশন ফর ডাউটফুল ডেট অঙ্কের শুরুতেই রয়েছে দেখো 15,000 প্রথমে রয়েছে, আর একদম লাস্টে দেখো আমি দাগ দিচ্ছি, সেখানে দেখো বলে দিয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ক্রিয়েটেড 5% অন ট্রেড ডেটর্স। আবার একটা প্রভিশন ফর ডাউটফুল ডেট বলেছে 5%, দুটো আছে। তাহলে প্রথমটা কি? ওপেনিং। প্রথমটা হলো ওপেনিং, তাহলে প্রথমটা যেহেতু ওপেনিং, তাহলে আমরা কিভাবে লিখবো? প্রভিশন ফর ডাউটফুল ডেট কি নেচার? লাইবিলিটিস মানে ক্রেডিট নেচার, তাই না? ক্রেডিট নেচার। তাহলে এইটাকে আমরা কি বলে লিখবো? বাই ব্যালেন্স। এখানে আমরা কি লিখবো? বাই ব্যালেন্স বিডি বলে লিখবো। যাদের ক্রেডিট নেচার হয় তাদেরকে এইভাবে লিখতে হয়। ঠিক আছে। আচ্ছা, আমি ব্যাড ডেপ্টের বেলায় কিন্তু টু ব্যালেন্স বিডি লিখিনি, ওপেনিং ব্যালেন্সটাকে, কিন্তু আমি প্রভিশন ফর ডাউটফুল ডেটের বেলায় লিখছি। তার কারণ ওটা ছিল এক্সপেন্সেস। ইনকাম বা এক্সপেন্সেসের ব্যালেন্স ওরমভাবে লেখা যায় না, কিন্তু অ্যাসেট আর লাইবিলিটিসের ব্যালেন্সকে কিন্তু বাই ব্যালেন্স বিডি বা টু ব্যালেন্স বিডি এইভাবে লিখতে হয়। আচ্ছা দেখি কত রয়েছে। প্রভিশন ফর ডাউটফুল ডেটের ব্যালেন্স দেখো রয়েছে কিন্তু 15,000 টাকা। এই হলো আমাদের ওপেনিং ব্যালেন্স। বোঝা গেল? ওপেনিং ব্যালেন্সকে তোমরা কি বলে লিখতে পারো? ওপেনিংয়ের টাকাটাকে দেখো
যেহেতু অঙ্কটা হচ্ছে ইয়ার এন্ডিং কত বলে দিয়েছে 31/12/2022, তাহলে ওপেনিং মানে আমরা কি লিখবো 1/1/2022, এখানে কিন্তু তারিখটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম। এইবারে এই যে 18,000 টাকাটা, এই 18,000 টাকাটা কি 10,000 টাকার ব্যাড ডেপ্ট, তারপরের 8,000 টাকার ব্যাড ডেপ্ট, টোটাল ব্যাড ডেপ্ট হলো 18,000 টাকা। তাহলে আমি তোমাদেরকে একটু আগেই যখন কনসেপ্ট ক্লিয়ার করছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম ভাবো এই লক্ষ্মীর ভাঁড়ে ভাবো এরকমভাবে টাকা রয়েছে। ঠিক আছে, এরকমভাবে ভাবো টাকা রয়েছে, জমিয়ে রাখা আছে, ভাবো এরকমভাবে জমিয়ে রাখা আছে। তো এরকমভাবে ভাবো জমিয়ে রাখা আছে কেন, ভাবো প্রভিশন ফর ডাউটফুল ডেট, আমার মনে হয়েছে কেউ 50 টাকা মেরে দিতে পারে, তাই জন্য আমি লাভ থেকে 50 টাকা সরিয়ে সরিয়ে এরকমভাবে জমিয়েছি। আবার ভাবো আমি 30 টাকা জমিয়েছি। ঠিক আছে, লাভ থেকে কিছু কিছু টাকা এরকমভাবে জমিয়েছি, কারণ আমার মনে হয়েছে এই টাকাগুলো চোট হয়ে যেতে পারে, কিন্তু চোট হয়নি। এবারে যদি ভাবো চোট হয়ে যায়, ভাবো এই 50 টাকাটা যদি চোট হয়ে যায় তাহলে কি হয়ে গেল, এটা কি আর প্রভিশন ফর ডাউটফুল ডেট রইল? এই 50টা কিন্তু চোট হয়ে গেলে এটাকে আর প্রভিশন ফর ডাউটফুল ডেট তো বলবো না, এটাকে আমি কি বলবো, এটাকে আমি ব্যাড ডেপ্ট বলবো। এই টাকাটাকে আমি কি নাম দেবো, আর প্রভিশন বলবো না, আর আমি কি বলবো, ব্যাড ডেপ্ট। ঠিক আছে, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট একটু আগে কত ছিল, 50, 50 আর 30, মানে টোটাল 130। এখন কিন্তু প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হয়ে গেল, এটা কিন্তু ব্যাড ডেপ্ট হয়ে গেছে, টাকাটা মেরে দিয়েছে, তাহলে এখন প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হয়ে গেছে, কিন্তু 80, তাই না? এখন প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হয়ে গেছে, 80। তাহলে ব্যাড ডেপ্ট হলেই প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হয়ে যায়, কমে যায়। আগে ছিল 130, এখন হয়ে গেল কত, 80। তাহলে যখনই ব্যাড ডেপ্ট হবে প্রভিশন ফর ডাউটফুল ডেট কী হবে, কমে যাবে। বোঝা গেল? তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট যখনই বৃদ্ধি পাবে ক্রেডিটে লিখবো, কারণ এটার নেচার হলো লাইবিলিটিস ক্রেডিট নেচার। আর প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন কমে যাবে তখন আমরা কোন দিকে লিখবো, তাহলে এই দিকে লিখবো। বোঝা গেল? তাহলে 18,000 টাকা ব্যাড ডেপ্ট হয়েছে, তাহলে ব্যাড ডেপ্ট হলো মানে কি, প্রভিশন ফর ডাউটফুল ডেট কী হয়ে গেল, কমে গেল। বোঝা গেল? আবার যদি আমার কেউ এই 50 টাকাটা মেরে দেয় তাহলে এটাও কি ব্যাড ডেপ্ট হয়ে গেল। তাহলে আর প্রভিশন ফর ডাউটফুল ডেট কোনগুলোকে বলবো, 50 টাকা ব্যাড ডেপ্ট হয়ে গেছে, 50 টাকা ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকচুয়ালি কত, 30, তাই না? তাহলে যখনই ব্যাড ডেপ্ট হচ্ছে মানে কি, প্রভিশন ফর ডাউটফুল ডেট কমতে থাকছে। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট বৃদ্ধি পেলে ক্রেডিটে আর কমে গেলে ডেবিটে। তাহলে চলো এখানে আমরা লিখবো 2, কি বলে লিখবো, ব্যাড ডেপ্ট হয়েছে। এই টোটাল ব্যাড ডেপ্ট হয়েছে 18,000, প্রথমে হয়েছিল 10, তারপরে হয়েছিল 8, টোটাল ব্যাড ডেপ্ট কত হলো, কিন্তু 18,000। বোঝা গেল? তাহলে এটা কি হলো, এই 18,000 টাকাটা হলো কিন্তু টোটাল ব্যাড ডেপ্ট। তাহলে আমি এদিকে লিখছি কত, 18,000। তাহলে এখানে আমি কি লিখবো, ব্যাড ডেপ্ট। তাহলে সর্বদা মনে রাখবে কিন্তু ব্যাড ডেপ্ট হলেই সেটা প্রভিশন ফর ডাউটফুল ডেটের কোন দিকে আসবে, ডেবিট দিকে। তাহলে এই যে 18,000 টাকাটা কোথা থেকে এসছে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট থেকে, তাই জন্য আমি লিখলাম ব্যাড ডেপ্ট। তাহলে এই 18,000 টাকাটা কোথায় গেছে, কোন অ্যাকাউন্টে গেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট এই অ্যাকাউন্টে গেছে। তাহলে আমাদেরকে তার নামটা লিখতে হবে, বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট। এটাকে কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে, কারণ এই যে 18,000 টাকাটা প্রভিশন ফর ডাউটফুল ডেট এই অ্যাকাউন্টে গেল বলে এর নামটাকে এখানে লিখতে হবে। তাহলে দেখো আমরা এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেটের ওপেনিং ব্যালেন্স করেছি, এবারে আমাদের এখানে ক্লোজিং ব্যালেন্সটা করতে হবে, যেটা দেখবে একদম অঙ্কের লাস্টে বলে দিয়েছে 5% করতে হবে। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদেরকে কিন্তু একটা ওয়ার্কিংস বানাতে হবে। তো দেখো আমি এখানে ওয়ার্কিংস বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই তার জন্য আমাদের যেটা লিখতে হবে, ক্লোজিং ব্যালেন্স অফ ডেটর্স, এটা কিন্তু আমাদেরকে আগে জানতেই হবে। সর্বদা একটা কথা কিন্তু মনে রাখবে, প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন পার্সেন্টেজ দিয়ে নির্ণয় করতে হবে বা ব্যাড ডেপ্ট মাইনাস করে যাই করতে হবে না কেন, ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স দরকার। ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দিয়ে আমাদের কোনো কাজ নেই, কোনো কাজ হবে না ওপেনিং ব্যালেন্স দিয়ে। আমাদের দরকার কি, ক্লোজিং ব্যালেন্স ছাড়া কিন্তু অঙ্ক হবে না। অঙ্কের মধ্যে ডেটর্সের পাশে কোনো ওপেনিং ক্লোজিং কিচ্ছু লেখা নেই, মানে ওটা ক্লোজিং ব্যালেন্সই বলে দিয়েছে। ঠিক আছে, কত বলে দিয়েছে ক্লোজিং ব্যালেন্স, দেখো ক্লোজিং ব্যালেন্স কিন্তু বলে দেওয়া রয়েছে 1,40,000। ঠিক আছে, এটা হলো কি ক্লোজিং ব্যালেন্স। তার থেকে আমরা কি করব, আমার চোট গেছে কত টাকা, আমার চোট গেছে কিন্তু ব্যাড ডেপ্ট হয়েছে কত টাকা। দেখো আমরা এখানে যেহেতু ক্লোজিং করছি তাহলে আমি লেস ব্যাড ডেপ্ট বলে লিখব, ব্যাড ডেপ্ট। তাহলে আমার ব্যাড ডেপ্ট হলো কত টাকা বলো তো,
দেখো ব্যাড ডেপ্ট হয়েছে, আমরা কিন্তু এই ব্যাড ডেপ্টের টাকাটাকে লিখবো 8,000 টাকাকে, কারণ এটা ক্লোজিং। যেহেতু দেখো আমরা এখানে ডেটর্সের কি সব ক্লোজিং নিয়েছি, তাই না? সব কি নিয়েছি? ক্লোজিং নিয়েছি। তাহলে আমাদেরকে ব্যাড ডেপ্টেরও কি ওপেনিংটা কিন্তু নিলে চলবে না, ঠিক আছে? এটাকে ঠিক ক্লোজিং বলে না যদিও, ঠিক আছে? যাই হোক, বছরের মাঝখানের কোনো ব্যাড ডেপ্ট সেটাকে কিন্তু নিতে হবে, ওপেনিংটা নিলে চলবে না, কারণ ডেটর্সও কিন্তু এখানে ওপেনিং নয়, ডেটর্সটা এখানে কি রয়েছে? ক্লোজিং রয়েছে, তাই জন্য এই ব্যাড ডেপ্টটা নিতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আর কি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো বলে দিয়েছে 8 রুপিস, আচ্ছা এর নাম্বার থেকে দেখো বলে দিয়েছে 20,000 ডিউ ফ্রম এস রয় অ্যান্ড ক্রেডিটর্স ইনক্লুড 15,000 ডিউ টু এস রয়, ঠিক আছে? তার মানে কি? তার মানে হলো এই যে এস রয় তার থেকে আমি পেতাম, আমি বলে দেখো লিখছি, আমি পেতাম কত? ডেটর্সের থেকে এই এস রয় তার থেকে আমি পেতাম কত? 20,000 টাকা। তাহলে আমি পেতাম কত? 20,000। আবার আমি এস রয়কে দেবো কত টাকা? মানে এস রয় আবার আমার থেকে পায় কত টাকা বলো তো? এস রয় আবার আমার থেকে পায় 15,000 টাকা। এস রয় আবার আমার থেকে পায় 15,000 টাকা। তাহলে আমরা এস রয়কে একটা কথা দিতে পারি, আমি এস রয়কে বলতে পারি যে 15,000 টাকা আমি আর এস রয়কে দেবো না, এই 15,000 টাকাটা আমি আর এস রয়কে দেবো না, আর এস রয় আমাকে 20,000-এর বদলে আর 5,000 দিলেই হবে, তাই তো? এটাই তো বোঝায়, তাই না? তাহলে আবারও বলছি, এস রয় যখন আমার থেকে টাকা পায়, এস রয় যখন আমার থেকে টাকা পায় তখন এস রয় কিন্তু ক্রেডিটর্স, তাই না? তখন এস রয় ক্রেডিটর্স। আবার এস রয় যখন আমাকে টাকা দেবে তখন এস রয় কি? ডেটর্স। বোঝা গেল? তাহলে আমি কি ডিল করলাম এস রয়ের সঙ্গে? যে এস রয়কে আমি 15,000 টাকা দেবো না, ঠিক আছে? আর এস রয়কে 20,000-এর বদলে এস রয় আমাকে কত টাকা দেবে? মাত্র 5,000 টাকা দেবে। তার মানে এস রয়কে আর 15,000 টাকা দিতে হবে না, এস রয়কে 15,000 টাকা দিতে হবে না, 5,000 টাকা দিলেই কিন্তু হবে। তার মানে কি? ডেটর্স থেকে 15,000 কমে গেল, ঠিক আছে? ডেটর্স থেকে কী হলো? 15,000 কমে গেল, এবং ক্রেডিটর্স থেকেও কমে গেল। তো ডেটর্স থেকে যেহেতু কমে গেল তাহলে আমাদেরকে লিখতে হবে সেট অফ, এটাকে বলে। ডেটর্স থেকে কত কমে গেল? 15,000, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে। ডেটর্সের থেকে আমি পেতাম 1,40,000, ব্যাড ডেপ্ট হয়েছে 8,000, আর একটা ডেটর্সকে আমি বলেছি আমি 20,000 টাকা পাই, তার বদলে 15,000 দিতে হবে না, তাহলে ডেটর্স আরও 15,000 কিন্তু কমে গেল, ঠিক আছে? বোঝা গেল? আরেকটা জিনিস তোমরা এবারে দেখবে, বি এর দাগে কি বলে দিয়েছে? ₹8,000 ডিউ অন অ্যাকাউন্ট অফ সেল অফ ফার্নিচার। তার মানে কোনো একটা ডেটর্সের থেকে আমি টাকা পেতাম, তাহলে কোনো একটা ডেটর্সের থেকে ভাবো আমি টাকা পেতাম 8,000 টাকা, তো সেই ডেটর্সটা টাকা দিতে পারছে না, তো আমি কি করলাম? সেই ডেটর্সের বাড়ি গেলাম, গিয়ে তার একটা ফার্নিচার বিক্রি করে আমি 8,000 টাকা আদায় করে নিলাম, ঠিক আছে? কেউ টাকা দিতে পারছে না একটা ডেটর্স, তার বাড়ি গিয়ে ফার্নিচার বিক্রি করে আমি 8,000 টাকা আদায় করে নিলাম। তার মানে আমার ডেটর্স আরও কমে গেল, আমার ডেটর্স আস্তে আস্তে কমছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? লেস, আবার লিখবো কি? সেল অফ ফার্নিচার, সেল অফ ফার্নিচার। তাহলে আমার ডেটর্স আরও কমলো কত টাকা? 8,000 টাকা। বোঝা গেল? তাহলে এখন আমার টোটাল ডেটর্স কত এসে দাঁড়াচ্ছে দেখি তো? 1,40,000, তার থেকে বিয়োগ করব কত? 8,000। তাহলে 1,40,000, সেখান থেকে যদি এইগুলোকে সব মাইনাস করি তাহলে টোটাল ডেটর্স এসে দাঁড়াচ্ছে 1,09,000। এখন ডেটর্স হলো এইটা, ঠিক আছে? তাহলে এখন ডেটর্স হলো কত? এই টাকাটা। এবার এর ওপর আমরা কি করব? প্রভিশন ফর ডাউটফুল ডেট করব, লেস। তাহলে আমরা কি করব? প্রভিশন, কি করব? প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বলে লিখছি, একই তো কথা। প্রভিশন ফর ব্যাড ডেপ্ট আর প্রভিশন ফর ডাউটফুল ডেট। তাহলে এই টাকাটার উপর আমরা কত করব? বইতে দেখবে বলেই দিয়েছে, কিন্তু এই টাকাটার উপর 5% করতে বলেছে। কত বলে দিয়েছে? 5%। তাহলে দেখো আমরা যদি 1,09,000-এর ওপর 5% করি তাহলে হচ্ছে কত? হচ্ছে কিন্তু 5,450 টাকা, ঠিক আছে? 5,450 টাকা। তাহলে এটা হলো কি? প্রভিশন। এই যে প্রভিশনটা হয় না, এটাকে কিন্তু আমরা বলি কি বলতো? খুব ভালো করে কিন্তু মনে রাখবে, এই প্রভিশনটাকে বলা হয় কিন্তু ক্লোজিং প্রভিশন, ঠিক আছে? ক্লোজিং, এই প্রভিশনটাকে বলা হয় কিন্তু ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেট। আমি এখানে লিখে রাখছি ক্লোজিং বলে, ঠিক আছে?
তাহলে এইটা ছিল ওপেনিং, এবারে এইটা যেটা বেরোলো এটা কিন্তু ক্লোজিং। তাহলে দেখবে ক্লোজিংয়ের টাকাকে সর্বদা আমরা কি বলে লিখি, ক্লোজিংয়ের টাকাকে আমরা যে তারিখটা দিই সেটা কিন্তু দিই আমরা 31/12/2022, 31/12/2022, বোঝা গেল? তাহলে আমরা ক্লোজিংকে কি বলে লিখি, টু ব্যালেন্স সিডি বলে লিখি। তাহলে আমরা ক্লোজিং প্রভিশন কত পেলাম, 5450। তাহলে কত লিখবো, 5450। তাহলে এই আমাদের হয়ে গেল, কিন্তু কি হয়ে গেল, ক্লোজিং প্রভিশন। তাহলে এইটা ছিল ওপেনিং প্রভিশন ফর ডাউটফুল ডেট, এই হলো ক্লোজিং প্রভিশন ফর ডাউটফুল ডেট। এবারে আমরা জাস্ট ব্যালেন্স করে দেবো, আর আমাদের কোনো কাজ নেই, এবার জাস্ট ব্যালেন্স, তাহলেই হয়ে যাবে। তাহলে এই দেখো 18,000 আর এই যে 5450, এটাকে যোগ করলে আমরা কত পাবো, 23,450। আমরা পাবো 23,450। এই টাকাটাকে আবার আমরা এখানে লিখবো 23,450, তার থেকে আমরা এই 15,000কে মাইনাস করবো, করলে পাবো 8,450, 8,450। এটাকে আমরা কি বলে লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে।